হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে দা হিন্দু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। তো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ নিউজ দেখব। নেভি চিফ ইনাগুরেটস নিউ ডিফেন্স সিস্টেম। নতুন ডিফেন্স সিস্টেম ওপেন করা হয়েছে। নাভাল স্টাফের চিফ অ্যাডমিরাল আর হরিকুমার। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন হতে পারে। ইনাগুরেটেড প্রেসিশন অ্যাপ্রোচ র্যাডার। প্রেসিশন অ্যাপ্রোচ র্যাডার, একটা নতুন র্যাডার উনি উদ্বোধন করেছেন। আইএনএস উৎকর্ষ, আন্দামান নিকোবর আইল্যান্ডে উনি এটা করেছেন, আইএনএস উৎকর্ষ। এবং এটা হাইলি অ্যাকিউরেট হরাইজন্টাল ভার্টিক্যাল গাইডেন্স টু ল্যান্ড অ্যান্ড এয়ারক্রাফট সেফলি ইন লো ভিজিবিলিটি কন্ডিশন সাচ অ্যাজ হেভি রেন অ্যান্ড ফগ। তো এমন সিচুয়েশন যেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বা প্রচণ্ড কুয়াশা রয়েছে, সেরকম অবস্থাতেও এয়ারক্রাফটের সেফট ল্যান্ডিংয়ের জন্য এটা কিন্তু খুব ইউজফুল হবে। কারণ আমরা জানি রাডারের সিস্টেমটার কাজই এটাই, এই লো ভিজিবিলিটিতে সেখানে পরিষ্কারভাবে যাতে বিপরীতে কী আছে সেটা অনুভব করা যায়, দেখা যায়, বোঝা যায়, সেটার জন্যই কিন্তু এই সিস্টেমটা। তো নতুন এই সিস্টেমটা এখানে ইনাগুরেট করা হয়েছে, যেটা আগামী দিনে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। এবং যেহেতু এটা সমরাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যুদ্ধের সময় বা এরকম পজিশানেও কিন্তু এই ধরনের জিনিসগুলোর ব্যবহার যথেষ্ট পরিমাণে বাড়ছে। আচ্ছা, সায়েন্স সেকশন থাকে প্রত্যেক রবিবার। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে, স্টাডি শোজ ম্যাগমা ফ্লো ইন্টু ডাইক বিলো গ্রিন্ডভিক। তো জিওগ্রাফির জন্য গুরুত্বপূর্ণ, ফিজিক্যাল জিওগ্রাফি। আমরা জানি ডাইক থাকে। ডাইক কি? যে সমস্ত ম্যাগমা ভূ অভ্যন্তর থেকে এসে ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারে না, ভূ অভ্যন্তরেই সঞ্চিত হয়ে ফাটলের মধ্যে জমে যায়, যার আকৃতি উলম্ব হয়, শিলার সাথে উলম্বভাবে ডাইক অবস্থান করে, এইভাবেই সঞ্চিত হয়ে শক্ত হয়ে যায়। অর্থাৎ এরকম ধরনের একটা লম্বাটে ভূমিরূপ, এবং যেটা কিনা ভূমির ক্ষয়ের জন্য একসময় উন্মুক্ত হয়ে পড়ে, মাটির বাইরে চলে আসে কোনো সময়, বা কিছুটা ভেতরে থাকে। তো এটাকে বলা হয় ডাইক। এবং এটা দেখা যাচ্ছে কোথায়? এটা দেখা যাচ্ছে আইসল্যান্ডে। ম্যাগমা ডাইক ফ্রম বিনিথ গ্রিনভিক আইল্যান্ড। তো সেখানে এটা পাওয়া গেছে, ম্যাগমা ফ্লো রেট এত। আমরা জানি আইসল্যান্ড কিন্তু অত্যন্ত ভূমিকম্প প্রবণ এবং প্রচুর আগ্নেয় পর্বত রয়েছে, একটা গুরুত্বপূর্ণ এলাকা। তো সেখানে এরকম ধরনের একটা ডাইকের খোঁজ পাওয়া গেছে গ্রিনভিক অঞ্চলে। তো রিসেন্ট ইরাপশানও হয়েছে, ম্যাগমা বেরিয়ে এসেছে। স্টাডি শোস হাউ টেকটনিক স্ট্রেস ক্যান ড্রাইভ ম্যাগমা ফ্লো ইন্টু ডাইক which only modest overpressure in the feeding magma body. The measurement of such flow rate provide insight into the formation of major dike. তো এই ধরনের লাভা প্রবাহের ফলে ডাইকগুলো কিন্তু তৈরি হয়েছে গ্রিনভিক অঞ্চলে। তো এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে জিওগ্রাফি অপশনালের জন্য। তো এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে। নেক্সট, হাউ ক্যান চাইল্ড সেফটি বি এনশিওর্ড অনলাইন। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে এডিটোরিয়াল লেখা এর আগেও আমরা দেখেছি, বাংলা ইংলিশ দুটোর ক্ষেত্রেই আমরা দেখেছি শিশুদের অনলাইন সিস্টেমের এই যে ব্যবহার, সেখান থেকে তাদের কীভাবে দূরে সাবধানে রাখা যেতে পারে। হোয়াট দ্য ডেঞ্জারাস অ্যান্ড রিস্ক ফর চিলড্রেন ইজ দ্য ভার্চুয়াল স্পেস। হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ টেক কোম্পানি? শুড পাবলিক প্রেশার বি স্টপড আপ টু incorporate more safely aspects, especially for use by children? How can government step in this regulatory framework? তো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে তুলে ধরা রয়েছে, যে এখানে কোম্পানি যারা এগুলো বানাচ্ছে তাদেরও কিছু দায়িত্ব রয়েছে, কিছু সরকারের দায়িত্ব রয়েছে। শিশুদের ক্ষেত্রে কতটা কি তাদেরকে প্রোভাইড করা যেতে পারে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। In early February, Meta CEO Mark Zuckerberg provided public apology to parents whose children were victims of online predator during a conversational hearing that could be described as holistic to not just Meta, but other tech major including X, TikTok, Snapchat and Discord. The big tech and the online child sexual exploitation crisis hearing was reportedly called to examine and investigate the plague of online child sexual exploitation, and all their executives were pinned on their
abdication of responsibility to protect children on social media platform. তো এখানে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল। সিইওর মেটার সিইও মার্ক জুকারবার্গ উনি পাবলিকলি ক্ষমা চেয়েছিলেন এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য। তো বিগ টেক কোম্পানি তাদের কিন্তু এখানে এই যে নামগুলো রয়েছে টিকটক, স্ন্যাপচ্যাট, ডিসকর্ড, এক্স যেটা পূর্বতন টুইটার, তো সেই তাদের কিন্তু কিছু একটা দায়িত্ব অবশ্যই তারা এড়িয়ে যেতে পারে না। হোয়াট আর দ্য ইস্যু উইথ চিলড্রেন সেফটি অনলাইন? Tech measures are increasingly finding themselves in the midst of a maelstrom of protest across the world, not just over privacy concern but also with the security of user online. তো প্রাইভেসি কনসার্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তাদের কাছে এত তথ্য থাকে সেটা কিন্তু প্রাইভেট কারোর পক্ষে খুব সমস্যাজনক বিষয় হয়ে উঠতে পারে। এটা নিয়েও আলোচনা হয়েছে, যদিও এটা এখানে বর্তমান আলোচনার বিষয়বস্তু নয়। সিকিউরিটি users online এটাই বিষয়। Across the world, parent and activists are aggressively advancing the agenda of having the tech company take responsibility or provide platform that are safe by design for children and young user. তো তারা যাতে এই বিষয়গুলোকে টেক কোম্পানি যারা রয়েছে, বড় কোম্পানিগুলো যেগুলো এখনই নাম নেওয়া হলো, তাদের উদ্দেশ্যে কিন্তু অ্যাক্টিভিটি করা হচ্ছে, সারা বিশ্ব জুড়ে এটা চলছে এবং হয় তারা এটাকে এমনভাবে করে দিক যাতে সেটা শিশুদের জন্য, ইয়ং ইউজারদের জন্য সেটা সেফ হবে। A UNICEF report of last year, The Metaverse, Extended Reality and Children, attempt an analysis of how virtual environment may evolve and how they are likely to influence children and young adults. তো খুব গুরুত্বপূর্ণ এই ইউনিসেফের রিপোর্ট, কারণ ইউনিসেফ ইউনাইটেড নেশনের একটা সংস্থা। তাদের এই সম্পর্কিত যে রিপোর্ট সেটা অত্যন্ত তাৎপর্যবাহী। সেখানে শিশুদের ক্ষেত্রে কিভাবে এর ব্যবহার কমানো যেতে পারে, কন্ট্রোল করা যেতে পারে, সেই নিয়ে আলোচনা করা হয়েছিল। আর দ্য রিস্ক সিগনিফিক্যান্ট, এটা কি গুরুত্ব রয়েছে? দ্য পোটেনশিয়াল রিস্ক অফ চিলড্রেন আর সিগনিফিক্যান্ট। দ্য রিপোর্ট পয়েন্ট আউট দিস ইনক্লুড সেফটি কনসার্ন সাচ এস exposure to graphic sexual content, bullying, sexual harassment and abuse, which is immersive virtual environment can feel more real than on current platform. তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ তাদের হাতে এমন কিছু কন্টেন্ট চলে আসছে যেটা কিনা তাদের জন্য একেবারেই সুইটেবল নয়। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কিন্তু আরও বেশি তাদের কাছে এফেক্টিভ হয় বা এফেক্টিভভাবে ধরা দেয়, আমরা বলতে পারি। ফিল মোর রিয়েল দেন অন কারেন্ট প্ল্যাটফর্ম, আরও বেশি করে এটা কিন্তু বাস্তব সমন্বিত তার কাছে মনে হয়। ফার্দার ভাস্ট অ্যামাউন্ট অফ ডাটা ইনক্লুডিং অ্যাবাউট নন ভার্বাল বিহেভিয়ার আর collected, potentially allowing a handful of large tech companies to facilitate hyper-personalized profiling, advertising, and increased surveillance impacting children's privacy, security, other rights and freedom. তো এত কিছু টপিক, এই প্রত্যেকটা চিলড্রেন প্রাইভেসি, সিকিউরিটি এবং সার্ভিলিয়েন্সের ক্ষেত্রে একটা বিষয় থাকে, তার কারণ অ্যাডভার্টাইজিংয়ের বিষয়টা গুরুত্বপূর্ণ। এই সমস্ত দিকগুলো কিন্তু এক একটা দিক এবং এক একটা পয়েন্ট হিসেবে প্রত্যেকটা বিষয় নিয়ে বলা যেতে পারে। তো খুব গুরুত্বপূর্ণ এই টপিক, এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু নিতে পারি, ব্যবহার করতে পারি। এবং ইউনিসেফের যে রিপোর্টটা রয়েছে এটাও গুরুত্বপূর্ণ। হোয়াট অ্যাবাউট দ্য রিচ অফ জেনারেটিভ এআই? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব রয়েছে। দ্য ডাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম in a paper last year explained that generative AI brings potential opportunities such as homework assistance, easy to understand explanation of difficult concept, and personalized learning experience that can adapt to a child learning style and speed. Children can use AI to create art, compose music, and write stories and software for fostering creativity, it says. For children with disability, a world open up as they can interfere and co-create with digital system in new ways through text, speech or images. তো এখানে একটা ভালো দিক তুলে ধরা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। যারা ডিসেবলড রয়েছে শিশুরা, তারা কিন্তু এই সমস্ত ক্রিয়েটিভ যে সমস্ত কাজকর্ম সেগুলো এআই ইউজ করে করতে পারে। বাট জেনারেটিভ এআই কুড অলসো বি ইউজড বাই ব্যাড অ্যাক্টর্স অর ইনভার্টেন্টলি কজ হার্ম অর সোসাইটি ওয়াইড ডিসরাপশন অ্যাট দ্য কস্ট অফ চিলড্রেন্স প্রসপেক্ট অ্যান্ড ওয়েলবিং। তো একই সাথে সাথে এই এআই কিন্তু আরও ভয়ানক হয়ে উঠতে পারে। দ্য রিপোর্ট রেকর্ড জেনারেটিভ এআই হ্যাজ বিন শোজ টু ইনস্ট্যান্টলি ক্রিয়েট টেক্সট বেস ডিসইনফরমেশন distinguishable from and more persuasive than human generated content. তো এই এআই কন্টেন্টটা কিন্তু অনেক বেশি
ইফেক্টিভ হয়ে যাওয়ার কারণে আরও বেশি সেটা কিন্তু ক্ষতিকর হয়ে ওঠে। সাধারণ অবস্থায় সাধারণ হিউম্যান জেনারেটেড যে কন্টেন্টগুলো হয় এটা কিন্তু তার থেকে অনেক বেশি ইফেক্টিভ হয়। এআই জেনারেটেড ইমেজেস আর সামটাইম indistinguishable from reality. Children are vulnerable to the risks of disinformation as their cognitive capacities are still developing. There is also a debate about how interacting with chatbot that have a human-like tone will impact young mind. তো এই যে ভার্চুয়াল রিয়েলিটি এবং এআই জেনারেটেড যে ইমেজ এই সম্পর্কিত আমরা এর আগে বহু বিষয় দেখেছি। ফেক নিউজ এআই দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে, ভিডিও ফেক ইমেজ এমনভাবে তৈরি করা হয়েছে এটা বাস্তব বলে মনে হয়। শিশুদের ক্ষেত্রে সেটা আরও বেশি এফেক্টিভ হয়, কারণ সেটা তাদের পক্ষে তাদের কগনিটিভ লেভেল এমন পর্যায়ে থাকে যে তাদের পক্ষে এটা বিচার করাই সম্ভব হয় না এটা আসল কি নকল। সুতরাং তাদের উপর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আরও বেশি মারাত্মক। হোয়াট ক্যান বি ডান টু কিপ চিলড্রেন সেফ অনলাইন? এখানে সমাধানের কথা কিছু বলা রয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। The primary responsibility is that of tech companies who will have to incorporate safely by design, explained Mr. Suresh. The proceeding of the congressional hearing have made it obvious that these companies are fully cognizant of the extent to which the apps and systems impact children negatively. তো সেফটি বাই ডিজাইন এই বিষয়টা তাদেরকে কিন্তু আনতে হবে, যেটা শিশুদের জন্য সেফ সেই বিষয়গুলো আনতে হবে। ড্রয়িং অন দ্য Convention of the Right of Children, UNICEF offer guidance that lists 9 requirements for children-centered AI, including support for children development and well-being and protecting children data and privacy. তো চাইল্ড সেন্টার্ড এআই এর কথা কিন্তু ইউনিসেফ বলেছে। তো এই ধরনের জিনিসগুলো আমাদেরকে এই সমস্ত আর্টিকেল থেকে সংগ্রহ করতে হবে, এবং যেহেতু তারা একটা এই সমাধানের পথ দিয়েছে যে এমনভাবে এটা করতে হবে যাতে সেটা চাইল্ড সেন্ট্রিক হয়। ইন অ্যাডিশন, গভর্নমেন্ট হ্যাভ দ্য বার্ডেন অফ অ্যাসেসিং অ্যান্ড অ্যাডজাস্টিং regulatory framework periodically to ensure that such technology do not violate children's right and use their might to address harmful content and behavior inimical to children online. তো এখানে সরকারের যে দায়িত্ব সেটা কিন্তু অবশ্যই একটা বড় দায়িত্ব থেকে যাচ্ছে। বিভিন্ন রেগুলেটরি বিষয়গুলো নিয়ে আসা, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করা, নিয়মকানুন তৈরি করা, সেটাকে নিয়ন্ত্রণ করা, বাস্তবায়ন করা, এইগুলো কিন্তু সরকারের দায়িত্ব থেকে যাচ্ছে। তো এর আগের দিন আমরা এখানে অভিভাবকদের দায়িত্বের বিষয় বাংলা একটা এডিটোরিয়াল ছিল, সেটা আমরা দেখেছি। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং মিস্টার সুরেশ পয়েন্ট আউট এভরিওয়ান মাস্ট স্টার্ট ফ্রম দ্য অ্যাজাম্পশন দ্যাট অল দ্য রুল দ্যাট এক্সিস্ট ইন রিয়েল ওয়ার্ল্ড টু প্রোটেক্ট চিলড্রেন শুড অলসো প্রিভেল অনলাইন। তো যেগুলো বাস্তব ক্ষেত্রে, সাধারণ বাস্তব ক্ষেত্রে রিয়েল ওয়ার্ল্ডে শিশুদের প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয়, সেটা কিন্তু অনলাইন সিস্টেমে সেই ধরনের বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। তো এতগুলো সমাধানও এখানে বলা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, বাস্তব সময়ের সাথে সম্পর্কিত, এবং আমরা আশা করতে পারি এটা নিয়ে কিন্তু অদূর ভবিষ্যতে এডিটোরিয়াল লেটার বা রিপোর্ট কিন্তু লিখতে দেওয়া হতে পারে। তো খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা। ইউসিসি নিয়ে আমরা অলরেডি এর আগে আলোচনা করেছি, বা মাঝে মধ্যে এই বিষয়টা উঠে আসে। তো এটা নিয়ে আজকে আর গুরুত্ব খুব একটা দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমরা বাংলা নিউজ এডিটোরিয়ালে চলে যাব। তো অনেক পলিটিক্যাল নিউজ এড়িয়ে আমরা একেবারে নিচের দিকে চলে আসব। জিএসটির ভুয়ো সমন নিয়ে ব্যবসায়ীদের সাবধান করল পরোক্ষ কর পর্ষদ। তারা বলছে জিএসটি নিয়ে কিছু প্রতারক ব্যবসায়ীদের ভুয়ো সমন পাঠাচ্ছে বলে জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স। একটা বিষয়, সোনার বন্ডের দাম চলতি অর্থবর্ষে চতুর্থ দফা সোনার বন্ডের লগ্নি শুরু হবে সোমবার। এ দফায় প্রতি গ্রাম সোনার দাম ঠিক করা হচ্ছে ৬,২৬৩ টাকা। তো সেটা যাই হোক ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে, এই বিষয়টা জানানো হয়েছে। মুদ্রা ভাণ্ডার মোস্ট ইম্পর্টেন্ট, গত 2 ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে বাড়ল ভারতে বিদেশি মুদ্রা ভাণ্ডার 573.6 কোটি ডলার উঠে দাঁড়িয়েছে ৬২,২৪৬.৯ কোটি ডলারে। তার আগের সপ্তাহে সেটা 59.1 ছিল। তো এটাও কিন্তু বেড়েছে, এটা আমরা দেখেছি। এর আগে কমে গিয়েছিল একটা সময়, কিন্তু পরপর 2 মাস সেটা বাড়তে দেখা গেল। কম উঁচুতেই থাকবে মূল্যবৃদ্ধি। তো মূল্যবৃদ্ধি, ইনফ্লেশন নিয়ে এর আগে কিন্তু বিভিন্ন রিপোর্ট আমরা দেখেছি, এবং এটা একটা কনসার্নিং বিষয়। তোমরা দেখব কি বলা হচ্ছে। সাম্প্রতিকতম নীতিতে সুদ অপরিবর্তিত রেখে রিজার্ভ ব্যাংক তুলে ধরেছিল খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ধারাবাহিক উদ্বেগের কথা। তো খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিটা হয়েছে, এটা আমরা আগেও দেখেছি।
সংবাদ সংস্থা রয়টার্সের এক সমীক্ষা দাবি করা হলো, মূলত খাবার দাবারের দাম বৃদ্ধির হার কমার জন্য জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধির হার নামতে পারে 5.09% আশপাশে, যা 3 মাসের মধ্যে সর্বনিম্ন হলেও যথেষ্ট বেশি। তবে এর পাশাপাশি রিপোর্টে বলা হচ্ছে যে এই 1 বছর আগে মূল্যবৃদ্ধির হার ছিল 6.52। এই উঁচু ভিতের নিরিখে হিসাব কষে গত মাসে মূল্যবৃদ্ধির হার মাথা নামানোর অন্যতম কারণ হতে পারে। তোমরা জানি যে কোয়ার্টারগুলোতে হিসাব করা হয় আগের বছরের তুলনায় এই বছরে কতটা, সেই হিসেবে এটা হিসাব করা হয়। তো আদৌ বাস্তব পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, কতটা ভালো হয়েছে, বা প্রিভিয়াস মান্থের তুলনায় কতটা ভালো হয়েছে, সেটা কিন্তু আমরা শুধুমাত্র এই রিপোর্টটা দেখতে পাই না, কারণ সেটা আগের বছরের সাথে হিসাব করে কতটা হয়েছে সেটা হিসাব করা হয়। তো যাই হোক, এখানে 5 থেকে 8 ফেব্রুয়ারি 40 জন অর্থনীতিবিদের মধ্যে সমীক্ষার এই রিপোর্টটি তৈরি করেছে রয়টার্স, যেখানে দাবি করা হয়েছে বেশ কয়েক মাস ধরে খাবার দাবারের দাম সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আনাজপাতি। মাঝে মাস দুয়েকে সেই মূল্যবৃদ্ধি কিছুটা বিরতি নিলেও নভেম্বর থেকে তা ফের চড়তে শুরু করে। জানুয়ারিতে অবশ্য দাম বৃদ্ধির গতি আবার কিছুটা কমতে দেখা গিয়েছে। তো এটা বিষয়। খাদ্যপণ্য জ্বালানি বাদে বাকি মূল্যবৃদ্ধির হারও কোর ইনফ্লেশন, যেটা 3.7% কাছাকাছি নেমে এসছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং কোর ইনফ্লেশন কি? কোর ইনফ্লেশন হচ্ছে খাদ্যপণ্য এবং জ্বালানি এই দুটো বাদ দিয়ে বাকি বিভিন্ন দ্রব্যের মূল্যবৃদ্ধির হার। কেন বাদ দেওয়া হয়? কারণ হচ্ছে খাদ্যপণ্য এবং জ্বালানি এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ভোলাটাইল, সবচেয়ে বেশি দাম এদের ওঠানামা করে। সেই কারণে কোর ইনফ্লেশনের ক্ষেত্রে এই খাদ্যপণ্য এবং জ্বালানিটাকে বাদ দিয়ে হিসাব করা হয়, যাতে করে যাদের মূল্য স্টেবল থাকে সেইখানে মূল্যবৃদ্ধি হচ্ছে কিনা সেটা পরিষ্কারভাবে বোঝা যায়। তো সেখানেও দেখা যাচ্ছে 3.7%-এর কাছাকাছি এটা নেমে এসেছে, আমরা দেখতে পাবো। সুতরাং এখানে বলা হচ্ছে আগের তুলনায় কিছুটা কিন্তু এখানে কমতে পারে, হার হতে পারে 5.4%, পরের বছরে হতে পারে 4.7%, যেটা রিজার্ভ ব্যাংকেরও অনুমানের একটা কাছাকাছি হয়েছে, এটা আমরা বলতে পারি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আগামীতে এটা কিছুটা হলেও কমবে। তো এরপরে আমরা এডিটোরিয়ালে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ একটা এডিটোরিয়াল রয়েছে, ব্রিটিশ ভারত রাজত্বে ভারতে প্রাচীন ঐতিহ্য রক্ষায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ভারতের ভাইসরয় হয়ে এসেছিলেন লর্ড কার্জন, তার আগে ভারতে ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তিনি 1961 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপন করে সেখানে আলেকজান্ডার ক্যানিংহামকে নিযুক্ত করলেন ভারতের ঐতিহ্যময় শিল্পের রক্ষণাবেক্ষণ করার জন্য। তো 1861 নাগাদ ক্যানিং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াটা তিনি তার সময় হয়েছিল, তিনি স্থাপন করেছিলেন এবং সেখানে দায়িত্বে ছিলেন আলেকজান্ডার কানিংহাম। কানিংহাম দায়িত্ব গ্রহণ করে ভারতের ঐতিহ্যময় শিল্প সামগ্রিক তালিকা তৈরি করতে শুরু করেছিলেন। দেখতে পেলেন ভারতে বহু ঐতিহ্যময় সম্পদ হারিয়ে গিয়েছে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে। এছাড়া বাসিন্দাদের উদাসীনতা রয়েছে। ভারতবর্ষের বাসিন্দারা জানতো না কেমন করে সংরক্ষণ করতে হয়, ঐতিহাস প্রসিদ্ধ স্থানগুলোকে রক্ষা করতে হয়। তার জন্য যে বিশেষ প্রশিক্ষণ প্রয়োজনে তার অভাব যথেষ্ট ছিল। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে ছিল এবং তো সেই জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এই স্থানগুলোকে রক্ষা করার জন্য। লর্ড ক্যানিং নয়, তার সাথে লর্ড কার্জনেরও নাম করতে হয়। কার্জন খুব শিল্পপ্রেমিক মানুষ ছিলেন। তিনি প্রাচীন ভারতের সভ্যতার ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। ভারতবর্ষের যে অতি প্রাচীন সভ্য দেশ সে বিষয়ে তার জ্ঞান যথেষ্ট ছিল। তারপরে তিনি তখন ভারতের ভাইসরয় হয়ে কলকাতায় এলেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজই ছিল দেশের ধ্বংসরত শিল্প সম্পদকে সুরক্ষিত করা। তো সেজন্য আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়াকে বার্তা দিয়েছিলেন, তিনি সেগুলোকে সংরক্ষণের জন্য উদ্যোগী হয়েছিলেন। যাই হোক, ঐতিহাসিককে মুছে ফেলে সংস্কার করা চলবে না। দুর্লভ ঐতিহ্যকে কীভাবে যথাযথ সংস্কার করতে হয় সে সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা উচিত। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো ছিল। 20 ডিসেম্বর 1900 সালে একটি নির্দিষ্ট আকারে প্রস্তাব রাজ্য সচিব লর্ড জর্জ হ্যামিল্টনের কাছে জমা পড়ল এবং পরে সেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ডিরেক্টর জেনারেলের কাছে পাঠানো হয়। সেখানে পরিষ্কার বলে দেওয়া হলো আর্কিওলজিক্যাল জ্ঞান থাকার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং জ্ঞান থাকার অতি আবশ্যক প্রয়োজন। সেই সব ব্যক্তি সংরক্ষণ রিপোর্ট তৈরি করা থেকে শুরু করে সংস্কার সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তো এই সমস্ত কার্যকলাপ হয়েছে এই সময় এবং এই যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা 29 নভেম্বর 1901 সালে ভারত স্বরাষ্ট্র সচিব সেই সময় গ্রহণ করেছিলেন এবং সেই সময়ে স্যার জন মার্শাল ডাইরেক্টর জেনারেল হয়েছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো জন মার্শালের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিস, তুরস্ক, ক্রিটের উপরে তার জ্ঞান ছিল। তো যাই হোক, এখানে সেই ইতিহাসটা তুলে ধরা হচ্ছে কিভাবে বিভিন্ন সময়ে ভারতের স্থাপত্য প্রাচীন ঐতিহ্যকে
রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তো এখানে এরপর বিভিন্ন পলিটিক্যাল নিউজ রয়েছে, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। তো আজকের গুরুত্বপূর্ণ নিউজ এবং এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমেন্ট করছি। নমস্কার, ধন্যবাদ।